দেশে তেল সংকট নিয়ে সংসদে উত্তাপ, ঘাটতি নেই দাবি জ্বালানি মন্ত্রীর, মানতে নারাজ বিরোধী দল। দেশজুড়ে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ, প্রতিরোধের চেষ্টা হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণভোটে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে নামছে 11 দলীয় জোট, 4 এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক। স্থল অভিযান চালালে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, মার্কিন বাহিনীকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় গ্রাহকের সংখ্যা আরও বেড়েছে। তাই বাড়তি তেল কেনার চেষ্টা করছেন অনেক গ্রাহক। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি এপ্রিল মাসে সংকটের কোনো শঙ্কা নেই। আবির আহমেদের রিপোর্ট। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, এটি এখন নিয়মিত চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন, নাকি ভবিষ্যতের শঙ্কা থেকেই বাড়তি মজুত করছেন? যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আমাদের যে এই যে বেশি পরিমাণে তেল নেওয়ার প্রবণতা রয়ে গেছে, মানুষের মধ্যে কাজ করতেছে, এটা আসলে মাথা থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ এই সংকটের মোকাবিলা করা সম্ভব না। আমার যখন অ্যাভেলেবেল পাই, আমি যখন আজকের আমি হয়তো 36,000 অক্টেন পাবো, মাঝখানে আমি বেশি পেয়েছিলাম, তখন আমি 2-3 দিন র্যান্ডমলি যার যা ডিমান্ড ছিল ওই অনুযায়ীও দিয়েছি। তখনও সিরিয়াল লম্বা সারি। এটা একটা আতঙ্ক থেকে তেল ভবিষ্যতে পাবে না, এই আতঙ্ক থেকে তারা তেল বেশি নিচ্ছে এবং আমার ধারণা মজুদও করতেছে হয়তো বা কিছু এরকম। বন্ধ পাম্পের সামনেও দীর্ঘ লাইন, তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়ে সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল রয়েছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার বাসার সামনে 2টা পাম্প আছে, সেই পাম্প 2টাও বন্ধ। খুব কষ্ট বর্তমানে আর কি। কিন্তু সরকার বলে তেল আছে, কিন্তু তেল কোনো পাম্পে, আমি আইছি সানারপাড় থেকে এই পর্যন্ত একটা পাম্পে কোনো তেল দেয় নাই। এখানে কিছু ফুয়েল মনে হচ্ছে যে আতঙ্কিত হয়ে নিচ্ছে যে কালকে পাবো কিনা, এই সংকট থেকেও অনেকে কালেকশন করছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়েছে, মজুদ স্বাভাবিক আছে। এপ্রিলে ডিজেলের কোনো সংকট হবে না। কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এদিকে সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নেই জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুদ প্রবণতার কারণে দ্রুত শেষ হয়ে যাচ্ছে পাম্পের তেল। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি। এদিকে সংসদ প্রাঙ্গণে জঙ্গি এমপি সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হানজালা। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটি। সেলিম মালিকের রিপোর্ট। দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 7ম দিনের বৈঠক শুরু হয় তারকা চিহ্নিত ও সম্পর্ক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, দেশে এই মুহূর্তে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নেই। আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম, 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। সংসদ অধিবেশনে প্রবেশকালে সংসদ সদস্য সাইদউদ্দিন আহমেদ হানজালাকে জঙ্গি এমপি বলে আখ্যা দেন অজ্ঞাত এক ব্যক্তি। এই ঘটনার তদন্ত করে সংসদে বিচারের দাবি জানান হানজালা। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান
ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। এ সময় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য রুমিন ফারহানাও তাকে নিয়ে ওয়াজে করা কটূক্তির বিচারের দাবি জানান। মাননীয় স্পিকার, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। এদিকে জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে বিশেষ কমিটি। তবে এই কমিটির বিরোধী দলীয় 3 জন সদস্য এসব অধ্যাদেশের ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে অধ্যাদেশ বহাল রাখার প্রস্তাব করেছেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, গণভোট সহ আর কোন কোন অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সরকারি দল, আর এ বিষয়ে বিরোধী দলের অবস্থান কি সেটি জানাবেন আমাদের। শাওন, গণভোট সহ আসলে 11টি অধ্যাদেশ কিন্তু বাতিলের সুপারিশ করেছে সরকারের। এই অধ্যাদেশের কারণে বিশেষ কমিটি যে গঠন করা হয়েছিল, এখানে কমিটিতে 13 জন আসলে সদস্য ছিলেন। জয়নুল আবেদিনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছিল এবং 13 জনের মধ্যে আসলে 10 জন ছিল সরকারের পক্ষ থেকে এবং 3 জন ছিল বিরোধী দলের পক্ষ থেকে। এই বিশেষ কমিশন কিন্তু 3 দিন বৈঠক করেন। এই বৈঠকের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে 11টি অধ্যাদেশ তারা বাতিল চেয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেটার মধ্যে কিন্তু গণভোট রয়েছে। এছাড়া গণভোটের পাশাপাশি কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু অধ্যাদেশ বা কমিশন কিন্তু বাতিলের বলা হয়েছে, যেগুলো হলো আমি যদি বলি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মাইক্রোফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ সরকারের পক্ষ থেকে বাতিলের আহ্বান জানানো হয়েছে। তবে বিরোধী দলীয় যে 3 জন সংসদ সদস্য ছিল এই কমিটিতে, তারা যেটা বলেছে যে এইসব অধ্যাদেশ আসলে বাতিল করার মতো না, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এইসব অধ্যাদেশ আসলে বাতিল না করে এগুলো আরও যাচাই বাছাই করে এগুলো যেন বিল আকারে আসলে জাতীয় সংসদে তোলা হয়। এছাড়া অন্যান্য অধ্যাদেশগুলোর মধ্যেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি অধ্যাদেশ, বিশেষ করে 16টি অধ্যাদেশ কিন্তু আরও অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে সংসদে তোলার জন্য সুপারিশ করেছে এই বিশেষ কমিটি এবং 98টি অধ্যাদেশ কিন্তু আসলে বিল আকারে উত্থাপিত হওয়ার জন্য সুপারিশ আসলে শেষ পর্যন্ত করা হয়েছে। তবে যে কয়েকটি অধ্যাদেশ নিয়ে আসলে বিতর্ক রয়েছে সরকার, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, সেইগুলো কিন্তু হয়তো সামনে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো আরও যাচাই বাছাই করে আসলে আবার ফিরে আনা হবে কিনা এই সংসদে উত্থাপনের জন্য, অর্থাৎ বিল আকারে উত্থাপনের জন্য, সে বিষয়টা কিন্তু আসলে অপেক্ষা করতে হবে আমাদের এই বিষয়টাতে। আজকে রাত 9টায় কিন্তু মন্ত্রিসভার একটি বৈঠক রয়েছে, সেইখানে কিন্তু এই অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জামাতে ইসলামী কিন্তু আপনার জুলাই সনদ নিয়েও কিন্তু এক ধরনের আন্দোলনে যাচ্ছে, সে বিষয়ে আসলে কি ধরনের কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে না কিনা, বা জামাতের যে এখানে যে সংবিধান সংস্কার কমিশনের যে অধিবেশন সেটি ডাকা হবে কিনা সে বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি যে এই মন্ত্রিসভার বৈঠকে 9টার সময় সংবাদ সম্মেলন করবে মন্ত্রিসভা বৈঠকের শেষে। আমরা সেখানে আসলে আরও অধিকতর তথ্য জানাতে পারবো সেই বৈঠকের শেষে। তো শাওন, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে খবর। জানছিলাম সংসদ অধিবেশনের বিভিন্ন তথ্য। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন BERC।
বিকেলে বিইআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন। দাম বাড়ার ফলে 12 কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে আগের চেয়ে 387 টাকা বেশি অর্থাৎ 1728 টাকা খরচ করতে হবে, যা আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। নতুন ঘোষণায় অন্যান্য সিলিন্ডারের মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 5.5 কেজি সিলিন্ডার 792 টাকা এবং 15 কেজি সিলিন্ডার 2161 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার 79 টাকা 77 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, গণভোট উপেক্ষা করে বর্তমান সরকারও সে পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণভোটে জনরায় বাস্তবায়নে দাবিতে আগামী 4 এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় জোট। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি শিরোনামে সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অবিলম্বে শুরু করা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। সেমিনারে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকলেও তা থেকে সরে এসেছে, যা জনগণের রায়ের সাথে প্রতারণার শামিল। 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে, এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে, সংবিধান পারমিট করে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল। ডাকসু ভিপি বলেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে গণভোটের রায় হুবহু বাস্তবায়ন করবে, এমনটাই দেখতে চাই দেশের ছাত্র সমাজ। আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। এদিকে গুলশানে 11 দলীয় জোটের বৈঠক শেষে জোট নেতা বলেন, সরকারি দল সংস্কারকে ধামাচাপা দিয়ে নিজেদের মন মতো সংবিধান সংশোধন করতে চায়। সরকারি দলের মূলত এই প্রস্তাব, যেটা ইতিহাসের প্রথম, সেটার মাধ্যমে মূলত ওনারা যেটা করতে চায়, সংস্কারকে ধামাচাপা দিয়ে মন মতো ইচ্ছা মতো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে। পঞ্চদশ সংশোধনী করে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। আমরা দেশবাসীকে সামনে রেখে জনমত গঠনের কর্মসূচি নেব। এরপরও যদি সরকার জনমত উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় 6,62,65,000 টাকা। সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি পরিচালনা করেন। এ সময় বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুজাউদ্দিনকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে 155.76 গ্রাম ওজনের হীরা ও বেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। আটককৃত সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রনিক
নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর শাহবাগে এক মানববন্ধন থেকে উপস্থিত বক্তারা বলেন, সিগারেটের ক্ষতি কমানো ও এর অভ্যাস ত্যাগ করার জন্য যারা চেষ্টা করছেন তাদের 10 লাখের বেশি সিগারেট সেবন করেন। বর্তমানে 200টির বেশি প্রতিষ্ঠান ও 600 চেইন স্টোর রয়েছে, যেখানে 12,000-এর বেশি মানুষ কাজ করেন। বিদ্যমান পরিস্থিতিতে তাদের বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেন বক্তারা। আগামী 2 মাসের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শিশু কিশোরদের খেলার জন্য এলাকাভিত্তিক মাঠগুলোকে উন্মুক্ত রাখতে সব পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। আজকের পর থেকে এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। এই এলাকার স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠগুলো তৈরি করেছে, তাদের নেতৃত্বে এবং এলাকার স্থানীয়ভাবে যারা বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে এই মাঠটি খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা বিভাগের কমিটিটা আসলে কতদিনের মধ্যে হবে? 3 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আইডিও কমিটি অলরেডি আসা শুরু হয়ে গেছে, আমরা সেগুলো অনুমোদন দিয়ে দিব দ্রুতই। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। বোর্ডের ওপর চাপ বাড়তে থাকায় শনিবার জরুরি সভা ডেকেছে ক্রিকেট বোর্ড। আলোচনায় থাকছে পরিচালকদের পদত্যাগ, প্রিমিয়ার লিগ সহ ঢুকতে থাকা ঢাকার ক্লাব ক্রিকেট সহ বেশ কয়েকটি এজেন্ডা। এছাড়া বিপিএলে ঢাকার ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধানও দ্রুতই করা হবে বলে জানান ইফতেখার রহমান মিঠু। মমিনুর রিপনের রিপোর্ট। বিসিবি পরিচালক থেকে পদত্যাগের তালিকায় যোগ হলেন আরও এক সংগঠক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সবশেষ দায়িত্ব ছাড়লেন লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইয়াসির মোহাম্মদ ফয়সাল। এ নিয়ে এখন পর্যন্ত পদত্যাগ করা পরিচালকের সংখ্যা দাঁড়ালো 3-এ। একদিকে পরিচালকদের পদত্যাগের হিড়িক, অন্যদিকে প্রিমিয়ার লিগ সহ ঢাকার ক্লাব ক্রিকেট সময়মতো মাঠে না গড়ানোয় চাপ বেড়েই চলেছে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের উপর। এমন পরিস্থিতিতে আগামী শনিবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। ক্রিকেট খেলার জায়গায় অন্য জিনিস, দুই দিক, এটা মেশানো উচিত না। ক্রিকেট খেলা যদি না হয় তখন হবে কি আমাদের সমস্যা হবে হচ্ছে মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, 3rd ডিভিশন লিগ এইসব খেলে যারা কেরিয়ার বলেন, সংসার বলেন, এগুলি চলে। তো সুতরাং আমরা ওই দিকে যদি ক্লাবগুলি দেখে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে ইমিডিয়েটলি খেলা চালু করা উচিত। আর ক্রিকেট বোর্ড কিন্তু 100% কালকে যদি হয়, কালকেই আমরা কিন্তু খেলা শুরু। এদিকে পারিশ্রমিক নিয়ে ঝামেলা কাটিয়ে উঠতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টি ভাঙানোর শঙ্কায় পড়ে কিছু ক্রিকেটারের পেমেন্ট হলেও এখনও প্রায় 3 কোটি টাকা বাকি ঢাকা ক্যাপিটালসের। গেল আসরের পরিস্থিতি অনুযায়ী এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি নাও করতে পারে বিসিবি। আমি যতটুকু শুনেছি গতকালও কিছু পেমেন্ট করেছে এবং ঈদের আগে কিছু পেমেন্ট করে এখন আমাদের হিসাবে প্রায় 2,80,00,000 টাকা। তার মানে তারা প্রায় 1 কোটি টাকা অলরেডি লোকাল প্লেয়ারদের দিয়েছে। এইটা ক্লোজ করলে 3rd পার্টি অডিটরকে দিয়ে পুরো অডিট করিয়ে এবার আমরা বিপিএলের একটা অ্যাকাউন্টস ক্লোজ করে দিব। করার পরে আমরা বোর্ড মিটিংয়ে প্রফিট শেয়ারিং বা টিকিটের শেয়ারিং এটা আলাপ করে তখন ওটা ডিসবার্স করব। লো স্কোরিং উইকেটের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে ভালোই করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও স্পোর্টিং উইকেট রাখতে চায় বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।